ইউকের একটি সার্ভে থেকে উঠে আসা তথ্য অনুযায়ী 2000 জন পার্টিসিপেন্টস এর মধ্যে 40% অ্যাডাল্টস তাদের জীবনযাপন সম্পর্কে রিগ্রেট করে। অর্থাৎ যে পদ্ধতিতে তারা তাদের জীবনকে অতিবাহন করেছে সেই অতিবাহনের পদ্ধতি সম্পর্কে তাদের রিগ্রেটস বা আক্ষেপ রয়েছে। অস্ট্রেলিয়ান অথর ব্রনি ওয়্যার, যিনি ক্যান্সার পেশেন্টদের প্যালিয়েটিভ ট্রিটমেন্টের সাথে যুক্ত ছিলেন, তিনি তার কার্যসূত্রে বিভিন্ন রকম ক্যান্সার পেশেন্টদের সম্মুখীন হতেন এবং তার অভিজ্ঞতার উপর বেস করে তিনি একটা বই লেখেন যেটার নাম দ্য টপ 5 রিগ্রেটস অফ দ্য ডাইং, অর্থাৎ মৃত্যু পথযাত্রীদের টপ 5 রিগ্রেটস বা আক্ষেপ। আর এই টপ 5 রিগ্রেটস এর মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে নট লিভিং এ লাইফ ট্রু টু ওয়ানসেলফ, অর্থাৎ যেখানে জীবনযাপনের পদ্ধতি এবং ব্যক্তি সত্তার মধ্যে কোনো সামঞ্জস্য না থাকে। অর্থাৎ কেউ যেভাবে জীবনযাপন করতে চায় সে সেভাবে জীবনযাপন করতে পারছে না, বা তার জীবনযাপনের পদ্ধতির সাথে তার নিজের যে সত্তা তার কোনো সামঞ্জস্য থাকছে না এবং তার কারণে একটা আক্ষেপ বা রিগ্রেট তার মধ্যে তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকান রিসার্চ অন সাইকোলজিক্যাল রিগ্রেটস এর রিপোর্ট অনুযায়ী ইনঅ্যাকশন ইজ দ্য প্রিডমিনেন্ট সোর্স অর কজ অফ রিগ্রেটস। তার মানে আমরা কোনো পার্টিকুলার স্টেপ বা অ্যাকশন না নেওয়ার ফলে আমাদের হাত থেকে অনেক সময় যে অপরচুনিটিস গুলো বেরিয়ে যায় তার জন্য পরে আমরা রিগ্রেট বা আক্ষেপ করি। আজকে আমরা 10টা লেসেন্সের কথা বলবো যেগুলো দেরি হওয়ার আগেই আমাদের প্রত্যেকের জানা উচিত, যাতে করে জীবনান্তে আমাদেরকে কোনো রিগ্রেটস বা আক্ষেপ করতে না হয়। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। নাম্বার 1, ক্যারি আ গোল কার্ড। আমরা জীবনে যদি সবকিছু একসাথে করতে যাই তাহলে কোনোটাই ভালোভাবে হবে না। এই জন্য আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে, আমাদের গোলগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে যাতে কিনা আমরা মাল্টিপল জিনিসে একসাথে ফোকাস না করি, এবং এর জন্য একটা গোল কার্ড রাখা খুবই গুরুত্বপূর্ণ। গোল কার্ড কি? গোল কার্ড হচ্ছে এমনই একটা কার্ড বা একটা ছোট্ট কাগজের টুকরো যেখানে তুমি তোমার গোলস গুলোকে লিখে রাখবে এবং সেখানে খুব স্পেসিফিক্যালি তোমার যে জিনিসগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বা যে জিনিসগুলো সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য সেই জিনিসগুলোকে নোট ডাউন করে রাখতে হবে এবং দিনে 2-3 বার করে ওই জিনিসটাকে রিভিজিট করতে হবে বা 2-3 বার করে ওই জিনিসটাকে দেখতে হবে। এর ফলে আমার মন কিন্তু সবসময় আমার লাইফের যে গোল বা উদ্দেশ্য বা লক্ষ্য সেগুলোকে সেন্টার করেই ঘুরবে, আর তাতে করে আমি আমার জীবনের প্রায়োরিটি গুলো সম্পর্কে আরো বেশি ক্ল্যারিটি পাবো এবং আননেসেসারি যে কাজ বা আননেসেসারি টাস্ক গুলো আমার লাইফে চলে আসছে সেগুলোকে আমি না বলে আমার নিজের ফোকাসটাকে আমার প্রায়োরিটির উপরে ইনভেস্ট করতে পারবো। তবে এই গোল কার্ডে লাইফ গোলস গুলো লেখার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা গোলের জন্য একটা ডেডলাইন বা টাইম লাইন সেট করতে হবে। একটা ডেডলাইন সেট না করলে আমরা অনন্তকাল ধরে সেই কাজটা করতে থাকবো এবং আমাদের সামনে কোনো টার্গেট থাকবে না যেটার মধ্যে ওই কাজটাকে কমপ্লিট করতে হবে, এবং সেখানে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি আলটিমেটলি ডিগ্রেড করে যাবে আর তার সাথে কাজটার কোয়ালিটিও কিন্তু খারাপ হয়ে যায়। নাম্বার 2, বিকাম দ্য সিইও অফ ইয়োর লাইফ। একজন কোম্পানির সিইও যেমন ইম্পর্টেন্ট ডিসিশনস এর রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নেন, সেরকম আমাদের লাইফের ডিসিশনস এর রেসপন্সিবিলিটিও কিন্তু আমাদের নিজেদেরকে নেওয়া উচিত। অনেক মানুষ আছেন যারা নিজেদের ফিউচারকে চান্সের উপরে ছেড়ে দেন রাদার দেন দেয়ার চয়েস। তারা মনে করে যে লাইফে সবকিছুই হয় বাই চান্স, নট বাই চয়েস, কিন্তু এটা একেবারেই ভ্রান্ত ধারণা। আমাদের জীবনের চয়েসেস বা ডিসিশনস গুলো নির্ধারণ করে আমাদের ফিউচার কেমন হবে। হ্যাঁ, ডেফিনেটলি সবকিছু আমাদের হাতে থাকে না, কিন্তু যেগুলো আমাদের হাতে আছে সেগুলো আমরা নিজেদের চয়েসেস বা ডিসিশনস এর মধ্যে দিয়ে ইনফ্লুয়েন্স করতে পারি। আমাদের জীবনে যদি কোনো সেটব্যাকস বা ফেলিয়ার্স আসে তাহলে তার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরা যদি সেটাকে অ্যাভয়েড করি বা আমরা যদি আমাদের ফেলিয়ার্স বা মিস্টেকস এর দায় অন্য কারোর উপর চাপিয়ে দিই তাহলে আমরা নিজেদের ভুলটাকে কখনোই আইডেন্টিফাই করতে পারবো না, আর তার ফলে কি হবে, আমরা সেম ভুলটা বারবার করে রিপিট করতে থাকবো এবং কোনোদিনই গ্রো করতে পারবো না আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে। ইংরেজিতে একটা কথা আছে, ইফ উই ডোন্ট অ্যাক্ট অন লাইফ অর টেক অ্যাকশনস, লাইফ উইল অ্যাক্ট অন আস and give us results that we might not want. অর্থাৎ আমরা যদি লাইফে কোনো অ্যাকশনস না নিই তাহলে লাইফ আমাদের উপর অ্যাকশনস নেবে এবং এমন কিছু রেজাল্টস আমাদেরকে দেবে যেগুলো একেবারেই কাঙ্ক্ষিত নয়। নাম্বার 3, ক্রিয়েট আ মাস্টারমাইন্ড অ্যালায়েন্স। তুমি তোমার লাইফে এমন 3-4 জনকে খুঁজে বার করো যারা লাইফ সম্পর্কে সিরিয়াস এবং ফোকাসড, যাদের লাইফে কিছু পারপাস আছে, যারা কিছু করতে চায়। এদের লাইফ সম্পর্কে তুমি জানার চেষ্টা করো, এদের বিভিন্ন লাইফ প্রিন্সিপালস থেকে লেসন্স নেওয়ার চেষ্টা করো আর এদের সাথে তোমার লাইফের বিভিন্ন চ্যালেঞ্জেস, অপরচুনিটিস নিয়ে ডিসকাস করো বা
তাদের কাছ থেকে কিছু আইডিয়াস নাও এবং একে অপরের মধ্যে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে গ্রো করতে থাকো। নাম্বার 4, বি হাম্বল। যে গাছে যত বেশি ফল ধরে সেই গাছ কিন্তু তত বেশি মাটির দিকে ঝুঁকে যায়। এরকমই আমাদের জীবনেও যে সমস্ত মানুষগুলোকে আমরা দেখি অত্যন্ত পরিমাণে নলেজেবল বা অত্যন্ত পরিমাণে জ্ঞানী, তারা কিন্তু তত বেশি মাটির কাছাকাছি থাকে বা ডাউন টু আর্থ হয় বা হাম্বল হয়। আর যে সমস্ত মানুষগুলো খুব সীমিত জ্ঞানের অধিকারী, তারা প্রচন্ড পরিমাণে অ্যারোগেন্ট হয়, শো অফ করে। যতক্ষণ তোমার মধ্যে হিউমিলিটি থাকবে ততক্ষণ তুমি অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তুমি মনে করবে যে শেখার আরো অনেক কিছু বাকি আছে। তোমার মধ্যে অ্যারোগেন্সটা আসবে না, তুমি নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকবে। আর নতুন কিছু শেখার আগ্রহ থাকলে তবেই গ্রো করা যায়। অথর রবিন শর্মার একবার সৌভাগ্য হয়েছিল ফেমাস বক্সার মোহাম্মদ আলীর সাথে মিট করবার। তো তিনি তার এই অভিজ্ঞতা সম্পর্কে লিখছেন যে যখন তিনি তার সাথে মিট করতে যান, সেখানে মোহাম্মদ আলী এতটাই হাম্বল ছিল এবং পোলাইটলি তার সাথে কথা বলছিল যে তাকে দেখে একবারও মনে হচ্ছিল না যে তিনি এত বড় সাকসেসফুল একজন বক্সার। তার কথাবার্তা খুবই লাইট, খুব পোলাইট এবং একদম সিম্পল বা খুব সাধারণ ছিল। তার থেকেও বড় কথা, অথর তাকে যতগুলো না কোয়েশ্চেন করেছিল তার থেকে অনেক বেশি প্রশ্ন মোহাম্মদ আলী অথরকে করেছিলেন। অর্থাৎ কতটা হাম্বল বা ডাউন টু আর্থ হলে এই ধরনের বিহেভিয়ার শো করা যায়, সেটাই অথর তার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শেয়ার করেছেন। নাম্বার 5, মেক আ ভাও অফ সাইলেন্স। অর্থাৎ চুপ থাকার একটা শপথ নাও। দিনের একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে আমরা যদি নিজেদেরকে চুপ রাখি, তাহলে আমাদের উইল পাওয়ারকে আমরা কন্ট্রোল করে রাখবো। সেক্ষেত্রে আমাদের মধ্যে আরো বেশি উইল পাওয়ার সঞ্চিত হবে বা ইচ্ছা শক্তি সঞ্চিত হবে। শুধু তাই নয়, আমাদের সেলফ কন্ট্রোলও কিন্তু এর মধ্যে দিয়ে ইমপ্রুভ করবে, কারণ আমাদের ভিতরকার যে কথা বলার ইচ্ছা বা ইম্পালস, সেটাকে আমরা কন্ট্রোল করে রেখেছি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম, এই টাইম পিরিয়ডে যদি কোনো আর্জেন্সি এসে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি, খুব শর্টে কিছু রিপ্লাই দেবো কাউকে, যদি খুব প্রয়োজন হয়। আদারওয়াইজ আমরা চেষ্টা করব ওই টাইম পিরিয়ডটায় নিজেদেরকে চুপ রাখতে। তো নেক্সট 7 দিন ধরে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য এই পার্টিকুলার প্রিন্সিপালটা অ্যাপ্লাই করলে তোমাদের লাইফে কি ধরনের চেঞ্জেস আসে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নাম্বার 6, টেক মোর পিকচার্স। যত পারো ছবি তোলো। এখানে একটা জিনিস ক্ল্যারিফাই করা দরকার, আমাদের প্রত্যেকেরই বেসিক সেন্স রয়েছে, তাই কোন ছবিগুলো আমাদের তোলা উচিত বা কোনগুলো তোলা উচিত না, সেগুলো আমরা প্রত্যেকেই জানি। তো সে বিষয়ে আমি কিছু বলছি না, তবে এখানে বলা হচ্ছে যে যত বেশি আমরা ছবি তুলবো তত বেশি আমাদের মেমোরিজ ক্রিয়েট হবে। তাই আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো বা খারাপ মুহূর্তগুলো, সেগুলো যদি আমরা ক্যামেরা বন্দী করে রাখি, আজ থেকে 5 বছর বা 10 বছর বাদে গিয়ে যখন আমরা ওই ছবিগুলো আবার দেখব, তখন ওই মোমেন্টগুলো আবার আমাদের চোখের সামনে ভেসে উঠবে বা ওই মেমোরিজ গুলো আমাদের মধ্যে পুনরুজ্জীবিত হয়ে উঠবে। এতদূর অব্দি যখন চলে এসছো, তখন মনে রেখো 9 এবং 10 নম্বর পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই একেবারেই মিস করা যাবে না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর মনে হয় যে তোমার লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পারছে, তাহলে হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নাম্বার 7, চুজ ওয়ার্দি অপোনেন্টস। রিসার্চ বলছে বেশিরভাগ অলিম্পিক্স অ্যাথলিটসের ক্ষেত্রে একটা কমন প্রবলেম দেখা যায়, এটা হচ্ছে পোস্ট অলিম্পিক ডিপ্রেশন বা পিওডি। অলিম্পিক্স চলাকালীন যেহেতু সবসময় তারা স্পটলাইটে থাকে এবং নানান রকম ট্রেনিং এবং কম্পিটিশনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, যখন এই ফেজটা বা এই পিরিয়ডটা শেষ হয়ে যায়, তখন বাকি সবকিছু তাদের কাছে খুবই মনোটোনাস বা একঘেয়ে লাগে। ওই টাইম পিরিয়ডে যেহেতু তারা একটা সোফিস্টিকেটেড লাইফ লিড করেছে, তাই তারা যখন নর্মাল লাইফে ফিরে আসে, তখন বাকি জিনিসগুলো তাদের কাছে খুবই বোরিং বা একঘেয়ে লাগে। সিমিলারলি, আমরা যখন আমাদের লাইফের কোনো একটা টার্গেটকে অ্যাচিভ করে ফেলি, তখন আমাদের মনে হতে পারে যে আর কি বা অ্যাচিভ করার আছে, আমরা তো নিজেদের টার্গেটকে ফুলফিল করে ফেলেছি। কিন্তু এরকম ফিলিং যাতে না আসে, তার জন্য আমাদেরকে চুজ করতে হবে ওয়ার্দি অপোনেন্টস। এখানে ওয়ার্দি অপোনেন্টস মেটাফরিক্যালি ইউজড হয়েছে। এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে আমাদের লাইফে সবসময় কিছু না কিছু গোল সেট করতে হবে। মানে একটা গোল অ্যাচিভ হয়ে গেল মানে আমরা তখন একটা হায়ার গোলকে সেট করে ফেলবো অ্যাজ এ নেক্সট মুভ, এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য তখন আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, বিকজ কন্টিনিউয়াস হার্ড ওয়ার্কের মধ্যে দিয়েই লাইফে গ্রো করা সম্ভব। নেক্সট পয়েন্ট, প্ল্যান্ট আ ট্রি। এনশিয়েন্ট ইস্টার্ন থিঙ্কাররা মনে করতেন
যে একটা ফুলফিলিং লাইফ লিভ করার জন্য 3টে জিনিস আবশ্যক। কি কি? নাম্বার 1, একজন সন্তান। নাম্বার 2, তোমার লেখা একটা বই। অ্যান্ড নাম্বার 3, তোমার পোতা একটি গাছ। তার কারণ হিসেবে তারা বলছেন যে এই 3টে জিনিস তোমার লেগেসিকে বা তোমার পরম্পরাকে ক্যারি ফরওয়ার্ড করবে যখন তুমি মারা যাবে। গাছ লাগানো ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই গাছ লাগানোকে আমরা আমাদের জীবনের সাথে জুড়ে দিতে পারি কিভাবে? আমরা যদি আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনসিডেন্টগুলোর সাথে গাছটায় একটা মার্ক করে দিই, তাহলে ওই গাছটা কিন্তু ওই গুরুত্বপূর্ণ ইনসিডেন্টের একটা সাক্ষী হয়ে থাকবে। আর ওই দাগগুলো বা ওই মার্কগুলো আমাদের জীবনের বিভিন্ন ইনসিডেন্টের একটা গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে কাজ করবে, যেগুলো পরবর্তীতে দেখলে আমাদের ওই ইনসিডেন্টগুলোর কথা মনে পড়ে যাবে। নাম্বার 9, লিস্ট ইউর প্রবলেমস। বলা হয় আ প্রবলেম ওয়েল স্টেটেড ইজ আ প্রবলেম হাফ সলভড। অর্থাৎ একটা প্রবলেমকে যদি ঠিকঠাক করে বলা যায় বা এক্সপ্রেস করা যায়, তাহলে অর্ধেক সেই প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। এই কারণে আমরা যদি আমাদের লাইফের প্রবলেমসগুলোকে লিখে ফেলি, তাহলে আমাদের মধ্যে একটা ক্ল্যারিটি চলে আসবে যে কোনগুলো অ্যাকচুয়াল প্রবলেম, এবং সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে বাকি প্রবলেমসগুলোকে প্রবলেম হিসেবে কাউন্টই করব না। ব্রুসলি এবং উইনস্টন চার্চিল এই জিনিসটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতেন। ব্রুসলি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি যখন প্রবলেমসগুলোকে খাতায় লিখে ফেলি, তখন খুব সহজে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি। কিরকম? আমার লাইফে যদি 6খানা প্রবলেম থাকে, খাতায় লেখার পরে আমি দেখব 2টো প্রবলেম হয়তো অ্যাকচুয়ালি প্রবলেমই নয়, তখন আমি তাদের দুজনকে এলিমিনেট করে দেবো। তারপরে বাকি আরো 2টো প্রবলেমসের ক্ষেত্রে আমি দেখব যে আমার কোনো কন্ট্রোল নেই, আমি কিছুই করতে পারবো না, সুতরাং এগুলো নিয়ে ভেবেও কোনো লাভ নেই, তাই এগুলোকেও আমি লেট গো করলাম। বাকি যে 2টো প্রবলেমস থেকে গেল, এই 2টো হচ্ছে জেনুইন প্রবলেম। আমি চেষ্টা করব এগুলোকে যাতে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারি। আমরা যখন আমাদের প্রবলেমসগুলোকে মাথার মধ্যে রেখে দিই, তখন আমাদের মধ্যে ক্ল্যারিটি থাকে না। যখন সেই প্রবলেমসগুলোকে আমরা রাইট ডাউন করছি বা নোট ডাউন করছি, তখন চোখের সামনে সেগুলোকে দেখতে পাচ্ছি, এবং একটু অ্যানালাইজ করলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে কোন প্রবলেমসগুলো সত্যি আমাদের লাইফে প্রবলেমস ক্রিয়েট করছে, কোন প্রবলেমসগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, অর্থাৎ সেগুলো নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই, কারণ আমরা ভেবেও কিছু করতে পারবো না, আর কোন প্রবলেমগুলো আদতেও প্রবলেম নয়। অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ডোন্ট বি সো হার্ড অন ইয়োরসেলফ। মানুষ মাত্রই ভুল হয়, প্রত্যেকেই নিজের লাইফে কিছু না কিছু ভুল করে, কিন্তু আমাদের জাস্ট মনে রাখতে হবে আমরা যাতে একই ভুল দুবার না করি, আমরা যাতে ভুলগুলো থেকে শিক্ষা লাভ করতে পারি। যে ভুলগুলো আমরা পাস্ট লাইফে করেছি, সেগুলো থেকে কিছু লেসেন্স নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমি একটা ভুল করেছি মানে আমি নিজেকে ঘেন্না করব বা আমি নিজেকে ছোট ভাববো, মনে করব যে আমার কোনো ভ্যালিউ নেই, এই জিনিসগুলো একেবারেই নিরর্থক। এগুলো করার কোনো প্রয়োজন নেই। ভুল তারাই করে না যারা লাইফে নতুন কিছু ট্রাই করে না, এবং আলটিমেটলি তাদের গ্রোথও হয় না। থমাস আলভা এডিসন 1000 বার চেষ্টা করার পরে বাল্ব আবিষ্কার করতে পেরেছিল। সেখানে আমরা তো খুবই সাধারণ, আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু ভুল হয়, এগুলো জাস্ট পার্ট অফ লাইফ। এর জন্য নিজের সাথে খুব হার্শ বিহেভ করা বা নিজেকে খুব কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে সেই ভুলটা যাতে আমি সেকেন্ড টাইম রিপিট না করি। অ্যালবার্ট আইনস্টাইন স্টুপিডিটির যে সংজ্ঞা দিয়েছিলেন, সেখানে তিনি বলেন যে স্টুপিডিটি ইজ ডুইং দ্য সেম থিং এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস। অর্থাৎ একই কাজ বারবার করে বা একই ভুল বারবার করে ডিফারেন্ট রেজাল্টকে এক্সপেক্ট করাই হচ্ছে স্টুপিডিটি বা বোকামি। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ 10টা লেসন্স নিয়ে আলোচনা করলাম, যেগুলো অ্যাপ্লাই করলে অ্যাট দ্য এন্ড অফ আওয়ার লাইফ আমাদেরকে হয়তো রিগ্রেট বা আক্ষেপ করতে হবে না। চেষ্টা করো এই লাইফ প্রিন্সিপালস গুলো তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড পেশেন্স।